আমরা আজকে আলোচনা করব ত্রৈরাশিক কাকে বলে আর ত্রৈরাশিক সম্পর্কে কয়েকটি অঙ্ক। তাহলে এই ত্রৈরাশিক কাকে বলে আমরা বইয়ের উদাহরণ থেকেই আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এখানে লক্ষ্য করো দুটি চলরাশি দেওয়া আছে, একটা হচ্ছে লোক সংখ্যা আর একটা হচ্ছে জমির পরিমাণ। তাহলে এই যে দুটি সম্পর্ক, এদের মধ্যে দুটি সম্পর্ক আছে, সেই সম্পর্ক যুক্ত চলরাশির মধ্যে তিনটি রাশির মান দেওয়া আছে, একটা হচ্ছে 18, 12, 30। তাহলে চতুর্থ রাশি যে মান তা আমরা নির্ণয় করব। এই পদ্ধতিকে বলা হচ্ছে ত্রৈরাশিক পদ্ধতি। তাহলে আমরা সংজ্ঞা কী দেব? দুটি সম্পর্কযুক্ত চলরাশির তিনটি রাশির মান যদি দেওয়া থাকে তাহলে চতুর্থ রাশি নির্ণয় করার পদ্ধতিকে ত্রৈরাশিক পদ্ধতি বলে। ত্রৈরাশিক পদ্ধতিতে অঙ্ক করার সময় আমাদের দুটো বিষয় জানতেই হবে, দুটো সম্পর্ক। সে সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক কাকে বলে আমরা দেখে নিই, বইয়ের উদাহরণ থেকে আমরা দেখে নিই। দুটি রাশির মধ্যে দেখো, দুটি রাশির মধ্যে যদি একটার বৃদ্ধিতে অপরটিও যদি বৃদ্ধি পায়, বা একটা কমার সঙ্গে সঙ্গে অপরটিও যদি কমে যায়, এই ধরনের সম্পর্কে আমরা বলবো সরল সম্পর্ক। সরল সম্পর্ক, এখানে এই উদাহরণটা হচ্ছে সরল সম্পর্কের উদাহরণ। কেন? 18 জন লোক যদি 12 বিঘে জমি চাষ করতে পারে, 30 জন লোক কত বিঘা চাষ করবে? বেশি করবে। তাহলে এখানে বৃদ্ধি পেয়েছে, এখানেও বৃদ্ধি পেয়েছে। এই ধরনের সম্পর্ককে আমরা কি বলবো? সরল সম্পর্ক। এবার বইয়ের উদাহরণ থেকে আমরা ব্যস্ত সম্পর্কটা বুঝে নিই। যদি একটি রাশির পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটি রাশির যদি মান কমে যায়, সঙ্গে সঙ্গে যদি অপর রাশির মান বৃদ্ধি পায়, তাহলে এই ধরনের সম্পর্ককে আমরা বলবো বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। দেখো, এখানে বন্ধুর সংখ্যা 15 জন, আর 15 জনের যদি 7 দিন চলে, 21 দিনে চলবে কম দিন। 15 জনের যদি 7 দিন চলে, তাহলে 21 জনের চলবে কম দিন। তাহলে এখানে বৃদ্ধি পেয়েছে 15 থেকে 21। এই ক্ষেত্রে দিন সংখ্যা কী হবে? কমে যাবে। এই ধরনের সম্পর্কে আমরা কি বলবো? ব্যস্ত সম্পর্ক। এবার দেখো, সরল সম্পর্ক যুক্ত অঙ্কগুলো আমরা কিভাবে করব। যখনই আমরা এটা বুঝতে পারবো সরল সম্পর্ক, তখন আমরা সরল সম্পর্ক দেখে আমরা সরল সমানুপাতিক। সরল সম্পর্ক মানে সরল সমানুপাতিক। এবার সরল সমানুপাতিক কীভাবে লিখব? দেখো, প্রথমে উপরটা উপরেই থাকবে 18:30, 12:12 জিজ্ঞাসা, মানে যেটা নির্ণয় করব সেটাকে জিজ্ঞাসার চিহ্ন দেওয়া হয়। এটাকে প্রথমটাকে উপরে, পরেরটাকে নিচে, এইভাবে লিখে আমরা, আর 2:2 মানে সমান সমান লেখার পরে দেখো জিজ্ঞাসা চিহ্নটা কোথায় এসছে? নিচে এসছে। এই অবস্থা, এইটুকু বোঝার পরে তোমরা লিখবে নির্ণয় জমির পরিমাণ। কিভাবে? আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। দেখো, এই কোনাকুনি যখন গুণ করবে, দেখো যেটা জিজ্ঞাসার চিহ্ন আছে হচ্ছে 18-র সঙ্গে কোনাকুনিভাবে, তাহলে বাকি দুটো গুণ করবে, 30 আর 12 গুণ করে উপরে লিখবে, আর জিজ্ঞাসার সঙ্গে যেটা কোনাকুনি আছে সেটাকে সর্বদা নিচে লিখবে। তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। কি করে আমরা সরল সম্পর্কের অঙ্কগুলো করব সেটা। এবার আমরা ব্যস্ত সম্পর্ক অঙ্ক কিভাবে করবে, কিভাবে সাজাবে, তাই নিয়ে আলোচনা করছি। এখানে এই সম্পর্কটা আগেই আমি বলেছি, এই সম্পর্ক আছে ব্যস্ত সম্পর্ক। কারণ এখানে লোক সংখ্যা অর্থাৎ বন্ধুর সংখ্যা বেড়ে গেলে সেই খাবার বন্ধুর সংখ্যা এখানে 15 ছিল, 7 দিন, আর 21 জন হয়ে গেলে কম দিন চলবে। তাহলে এটা বাড়ার সঙ্গে সঙ্গে এটা কমছে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। এই ব্যস্ত সম্পর্কটা থেকে আমরা ব্যস্ত সমানুপাতিক কীভাবে লিখব। ব্যস্ত সমানুপাতিক কীভাবে লিখব খেয়াল করে। এখানে আমরা দেখো, যেটা উপরে আছে, উপরেরটা আমরা বাঁ পাশেটা ঠিক রাখি আর কি,
অনেকভাবে করা যায়, আমি যেটা বলছি এইটা অনুসরণ করো। আমরা বাঁ পাশে ঠিক রাখছি, প্রথমটা 15টা উপরে আর 21টা নিচে, তারপরে ডবল ইস টু। এইবার এইটাকে আমরা উল্টিয়ে দেবো। এতক্ষণ আমরা কি করেছিলাম, উপরেরটা উপরেই ছিল, কিন্তু ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে এটাকে উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিয়ে লিখলে কেমন দেখো, এখানে ডবল ইস টু পরে হচ্ছে জিজ্ঞাসাটা আগে এসছে, তারপরে ইস টু 7 এসছে। এইটিকে আমরা সেই বাকি নিয়ম একই রকম, যে 15 উপরে 21 নিচে ডবল ইস টু পরিবর্তে লিখব সমান সমান, তারপর হচ্ছে জিজ্ঞাসা, তারপরে 7 লিখব। এবার এই বসেই আগের মতন জিজ্ঞাসার চিহ্ন কোন কোনাকুনি আছে তার সঙ্গে কি আছে, 21-এর সঙ্গে আছে, তাহলে বাকি দুটো আগে গুণ করবে। বাকি দুটো আগে গুণ করলে হবে 15 গুণ 7, আর তোমার এই যে 21 এই জিজ্ঞাসার সঙ্গে যে কোনাকুনি, ওই 21টাই হচ্ছে নিচে বসলে আমরা উত্তরটা বের করতে পারবো, উত্তরটা পেয়ে যাবে। তাহলে এখানে তোমরা একটু মনে রাখো, এটা তো বীজগণিত পদ্ধতিতে বর্জ্যগুণ করে কি করে করতে হয় সেটা পরে জানবে। এখানে তো এইভাবেই অঙ্কগুলো করা আছে, তোমরা এইভাবে মনে রাখো যে কোনাকুনি যে সংখ্যাটা আছে সেটা সর্বদা কোথায় বসবে, জিজ্ঞাসা চিহ্নের সঙ্গে যেটা কোনাকুনি আছে সেটা সর্বদা কোথায় বসবে, নিচে বসবে। এটুকু মনে রাখলে সব অঙ্কই পারবে। তোমরা বই খাতা বের করেই রাখবে। আমি বইয়ের অঙ্ক কষে দেখি 10.1 নিয়ে আলোচনা করব। সব অঙ্ক করে দেওয়া সম্ভব নয়, যদি অসুবিধা হয় আমাকে জানাবে। আমি কয়েকটি অঙ্ক, খুবই সহজ অঙ্ক 10.1 কষে দেখি 10.1, সব অঙ্কগুলি সহজ। আমি কিছু করে দিয়েছি, এইগুলো করার সঙ্গে সঙ্গে আমি বুঝিয়ে দিচ্ছি, সেগুলো খেয়াল করো। প্রথম অঙ্কটায় দেখো, প্রথম অঙ্কটা আমরা প্রত্যেকটা অঙ্ক সাজিয়ে নেব। কিভাবে, গণিতের ভাষায় সমস্যাটি হলো সাজানোটা লক্ষ্য করো। চালের পরিমাণ 15, এইভাবে সাজাবে। চালের পরিমাণ ওখানে দেওয়া আছে 15, তখন মূল্য হচ্ছে 390। চালের পরিমাণ যখন 17 তখন কত। এইবার সাজানোর পরে এইভাবে প্রত্যেকটা লিখবে। গণিতের ভাষার সমস্যাটা হলো লেখার পরে এইভাবে সাজিয়ে নেবে, তারপরে সম্পর্ক নির্ণয় করবে। এখানে চালের পরিমাণের সঙ্গে মূল্যের কী সম্পর্ক, সরল সম্পর্ক। সরল সম্পর্কে একটু আগে আমি বুঝিয়ে দিয়েছি কীভাবে সরল সম্পর্ক, দুটোই বৃদ্ধি পাচ্ছে। 15 কেজির দাম যদি এত হয়, 17 কেজির দাম বেশি হবে, তাহলে সরল সম্পর্ক। সরল সম্পর্ক থেকে সরল অনুপাত কীভাবে লিখবে, দেখো প্রথমটা ইস্টু দিয়ে, প্রথম উপর ইস্টু নিচেরটা, তারপর এখানে 390 ইস্টু জিজ্ঞাসা। এইবার এটাকে উপর নিচে কী করে করা যায়, এইভাবে সাজিয়ে তারপর লিখবে সেই জিজ্ঞাসা চিহ্ন। মনে আছে জিজ্ঞাসা চিহ্ন কোনাকুনি, কোন কোনাকুনি কার সঙ্গে জিজ্ঞাসা চিহ্ন আছে, 15-র সঙ্গে, তাহলে 15টা কোথায় বসবে, সর্বদা নিচে বসবে। বাকি দুটো আগে গুণ করে নেবে, 390 গুণ 17/15 হয়ে যাবে নির্ণয় মূল্য। বইয়ের 7 নম্বর অঙ্কটা দেখো, এখানে গণিত ভাষার সমস্যাটি তোমরা নিজেরা পারবে, আর দেখালাম না কীভাবে সাজাতে হবে। দেখো, যখন 16টি মেশিন ছিল তখন সময় লাগে হচ্ছে 27 দিন। যদি আরও 2টি বেশি হয় তাহলে 18টি যখন হয় তখন সময়টা কম লাগবে। তাহলে সম্পর্ক ব্যস্ত সম্পর্ক কীভাবে লিখে দেখো। ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে দেখো, প্রথমটা উপরেরটা ইস্টু নিচেরটা ডবল ইস্টু। এইবার এইটুকু শুধু ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে ডান পাশেরটুকু উল্টে দেবে। নিচেরটা আগে লিখবে, উপরটা পরে লিখবে। নিচেরটা কি জিজ্ঞাসা চিহ্ন, পরে উপরেরটা হচ্ছে 27। এইভাবে সাজাবে। সাজিয়ে আগে খেয়াল করবে জিজ্ঞাসার সঙ্গে সঙ্গে কোনাকুনি আছে কোন সংখ্যাটা, 18। তাহলে 18 কোথায় বসবে, নিচে বসবে। নিচে বসানোর আগে হচ্ছে যে দুটো উপরে বসবে সেই দুটো আগে গুণ করি, 16 গুণ 27, আর 18 কোথায়, নিচে বসবে, তারপর পেয়ে যাবে। এবার 5 নম্বরের অঙ্কটা লক্ষ্য করো, যে মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পর 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবার তাদের আর কতদিন চলবে, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। তাহলে এইটা আমরা গণিত ভাষায় কীভাবে লিখবো আর কীভাবে অঙ্কটা করবো খেয়াল করো। প্রথমে ছিল 4000 জন লোক এবং তাদের হচ্ছে 9 দিনের খাবার ছিল, কিন্তু 3 দিন পর, তাহলে আর বাকি থাকে কয়দিনের খাবার, 6 দিনের। তাই 9 থেকে 3 বিয়োগ করেছি। আর কতজন চলে গেল 3 দিন পরে, 1000 জন। এখন থাকে কত, 3000 জন। আর এখানে যেটা বের করবো সেটা জিজ্ঞাসা চিহ্ন। এইবার
এইবার সেই সম্পর্কটা আমরা নির্ণয় করি। সম্পর্ক এখানে দেখতে পাচ্ছ কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক আমরা কীভাবে লিখব? ডান পাশেটা শুধু একটু খেয়াল করবে যে উপরেরটা আমরা পরে লিখছি, দেখো 6টা পরে লিখছি আর জিজ্ঞাসাটা প্রথমে লিখছি। এবার উপর নিচে করবে, উপর নিচে করার পরে এবার হচ্ছে যার সঙ্গে জিজ্ঞাসা চিহ্ন নেই সেই দুটো আগে গুণ করবে, কত? 4000 গুণ 6। আর জিজ্ঞাসা চিহ্নের সঙ্গে কোনাকুনি যেটা 3000 সেটা নিচে বসবে। এবার ক্যালকুলেশন করলে আমরা উত্তরটা পেয়ে যাব। এবার 6 নম্বরের অঙ্কটা খেয়াল করো। নসিবপুর গ্রামের একটি খামারের 42 জন সদস্য 24 দিনের খাবারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মৌসুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে তা নির্ণয় করো। তাহলে এটাকে আমরা গণিতের ভাষায় কীভাবে লিখব এবং কীভাবে করব সেটা খেয়াল করো। এখানে দেখো লোক সংখ্যা হচ্ছে কত ছিল? 42, সময় লাগতো 24 দিন। এখন হচ্ছে 6 জন অসুস্থ, তাহলে এখন হচ্ছে কতজন? 36 জন। এবার আমরা এখানে জিজ্ঞাসা চিহ্ন, এবার দেখো কি সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক কীভাবে লিখব? জিজ্ঞাসাটা আগে লিখব আর হচ্ছে উপরেরটা পরে লিখব, এটুকু খেয়াল করলে পারবে। এইবার সে আগের নিয়মে যে জিজ্ঞাসা চিহ্নর সঙ্গে কোনাকুনি এটা সর্বদা নিচে বসবে আর বাকি দুটো গুণ করে উপরে কাটাকাটি করে উত্তরটা পেয়ে যাবে। 7 নম্বরের অঙ্কটা এবার দেখবে। একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরও দুটি মেশিন বসানো হয় তাহলে এই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে তা ত্রয়াসী পদ্ধতিতে নির্ণয় করো। এখানে দেখো যন্ত্রাংশ সংখ্যা কিন্তু পাল্টায়নি, আগেও যা ছিল পরেও তাই এটা আমরা অঙ্কের মধ্যে আনবো না। তাহলে এটিকে আমরা কীভাবে সাজাবো এবার এখানে লক্ষ্য করো। সর্বদা গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখবে। এইবার হচ্ছে আমরা যেটা জানি 16টি মেশিন সময় লাগে 27 দিন, আর তাহলে দুটি মেশিন বেড়ে গেছে, 18টি মেশিনে কয়দিন সময় লাগবে। এবার সম্পর্ক নির্ণয় করলে আমরা এটা ব্যস্ত সম্পর্ক পাবো। কীভাবে নির্ণয় করতে হয় তা আগেই তোমাদের দেখানো হয়েছে। এবার কিভাবে লিখতে হয় ব্যস্ত অনুপাতটি, এইটুকু হচ্ছে শুধু সতর্ক থাকবে যে ব্যস্ত সম্পর্ক ক্ষেত্রে নিচেরটাকে আমরা আগে লিখব। এবার এটাকে আমরা কি করব? এটাকে আমরা সেই জিজ্ঞাসা চিহ্নের সঙ্গে সঙ্গে কোনাকুনি কত হচ্ছে? 18 আছে, তাহলে বাকি দুটোকে আগে গুণ করে নেবে। 16 গুণ 27, আর 18টা কোথায় বসবে? নিচে বসবে। এইটুকু খেয়াল করলেই কোনো অঙ্ক অসুবিধে। এখন আমরা অন্য কোষে দেখি 10.2 এই অঙ্কগুলো আমরা এখন করব। এটা ত্রৈমাসিক পদ্ধতি। তোমরা যেরকম দুটো রাশির সঙ্গে দুটো সম্পর্কযুক্ত রাশি, এখানে দেখবে 2-এর বেশি অর্থাৎ 3 বা তার বেশি সম্পর্কযুক্ত রাশি, সেই অঙ্কগুলো কিভাবে করতে হয়। যে পদ্ধতিতে এই অঙ্কগুলো করতে হয় সেই পদ্ধতিকে বলা হয় ব্যাপক ত্রৈমাসিক পদ্ধতি। তাহলে এখানে দেখো সম্পর্ক হচ্ছে, দেখো প্রথম একটা অঙ্ক নিয়েছি আমি 5 নম্বরের অঙ্কটা, পাম্পের ক্ষমতা, জলের পরিমাণ আর সময়, এখানে 3টি সম্পর্কযুক্ত রাশি। এবার এখানে আমরা শুধু এই ধরনের অঙ্কে শুধু সম্পর্কটা উল্লেখ করবে, অনুপাত দেখাতে হবে না। দেখো পাম্পের ক্ষমতার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক এবং জলের পরিমাণের সঙ্গে সময়ের সরল সম্পর্ক। তাহলে এই ক্ষেত্রে অঙ্কটা কিভাবে করবে? যেখানে বের করবে সেই জিজ্ঞাসাটা, আমরা এখানে কী বের করবে? সময়। তাহলে লিখবে নির্ণীয় সময়। কি লিখবে? নির্ণীয় সময়। লেখার পরে যেখানে জিজ্ঞাসার উপর যে সংখ্যা ছিল কত 8, যেটা থাকবে সেটা আগে লিখবে, তারপর গুণ চিহ্ন দেবে, তারপরে দেখবে এই সম্পর্কগুলো দেখবে যার মধ্যে সরল সম্পর্ক সেটা হচ্ছে উল্টে দেয়, অর্থাৎ 63টা উপরে আর হচ্ছে 36 নিচে। এইবার দেখো এর সঙ্গে সময়ের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। যদি ব্যস্ত সম্পর্ক থাকে তাহলে আমরা কিভাবে লিখব? যেমন আছে তেমনি 5টা উপরে 7টা নিচে। এইভাবে অঙ্ক করলে প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। আমরা 9 নম্বরের অঙ্কটায়
যাব। 9 নম্বর অঙ্কটা কি আছে একটু পড়ে তোমরা দেখো। একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2 × 1 = 4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। যদি 27 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে হয় তাহলে কতগুলো যন্ত্রচালিত তাঁত লাগবে তা 83 পদ্ধতিতে হিসাব করো। তাহলে আমরা এটাকে কিভাবে গণিতে ভাষায় লিখব সেটা আগে খেয়াল করো। আরও একটা জিনিস খেয়াল করে, এখানে আমরা কিন্তু বের করব হস্তচালিত তাঁতের সংখ্যা, তারপর আমরা চলে যাব যন্ত্রচালিত তাঁত কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে অঙ্কটা লক্ষ্য করো, এখানে 3টি চলরাশি, হস্তচালিত তাঁতের সংখ্যা, কাপড়ের পরিমাণ আর সময়, এটিকে সাজিয়ে নিলাম। এইবার আমরা সম্পর্ক দেখব। তাঁতের সংখ্যার সঙ্গে কাপড়ের মধ্যে কী সম্পর্ক? সরল সম্পর্ক। এবং তাঁতের সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। এখানে যেটা জিজ্ঞাসা চিহ্ন তার সঙ্গে এক একটা করে সম্পর্ক তোমরা নির্ণয় করবে। এখানে কাপড়ের পরিমাণ বেড়ে গেলে তোমার হচ্ছে হস্তচালিত তাঁতের সংখ্যা তোমাকে বাড়াতেই হবে। তাহলে এটা বাড়ার সঙ্গে এটা বাড়াতে হবে, সরল সম্পর্ক। এখানে দেখো, আমার যদি একই পরিমাণ কাপড় তৈরি করতে 18 দিনে যে সময় লাগে, আমি যদি 15 দিনে করতে হয় তাহলে আমার কি করতে হবে? তাঁতের সংখ্যা বাড়াতে হবে। তাহলে এখানে যদি সময় কমে যায়, সময় কম হলে তাঁতের সংখ্যা আমাকে কি বাড়াতে হবে। তাহলে এই বিপরীত সম্পর্ককে আমরা কি বলবো? ব্যস্ত সম্পর্ক। তাহলে এইগুলো সম্পর্কগুলো আগে লিখে নেব। লিখে নেওয়ার পর আগের সেই জিজ্ঞাসা চিহ্ন আছে, কোথায় খোঁজো? সেই জিজ্ঞাসা চিহ্নের উপর কি 12 আছে, তাহলে নির্ণয় এখানে লিখতে হবে নির্ণয় হস্তচালিত তাঁতের সংখ্যা। তাহলে 12টা লিখলাম। এইবার এই ভগ্নাংশটা কিভাবে লিখবে? দেখো কি সম্পর্ক, এর সঙ্গে কাপড় সঙ্গে হস্তচালিত তাঁতের সঙ্গে সম্পর্ক সরল সম্পর্ক থাকলে ভগ্নাংশটা কি হবে? ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ 2700 উপরে 1080টা নিচে। বাকিটার সঙ্গে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাই এটাকে ভগ্নাংশটা হচ্ছে একই থাকবে, 18 উপরে 15 নিচে। এবারে ক্যালকুলেশন করলে পাবো 36টি হস্তচালিত তাঁত। এইবার যেহেতু যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা বেশি তাই ওর সংখ্যাও কম লাগবে। তাই আমরা যখন হস্তচালিত তাঁত থেকে যন্ত্রচালিত তাঁতের সংখ্যা নির্ণয় করব, তখন আমরা যেহেতু ক্ষমতা বেশি আমরা ভাগ করলে আমরা পেয়ে যাব, কারণ যার ক্ষমতা বেশি তার সংখ্যাও কম লাগবে। কয়টি? 16টি। এবার আমরা 8 নম্বরের অঙ্ক নিয়ে আলোচনা করব। একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। বরাত মানে সুযোগ পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পর দেখা গেল কাজটির 1/4 সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে তা 83 পদ্ধতিতে হিসাব করো। এই অঙ্কটাকে কিভাবে সাজাবে লক্ষ্য করো। সাজানোর আগে এখানে একটু লক্ষ্য করো, 3 দিন পরের হিসাব দেওয়া হয়েছে। 3 দিন পরের হিসাব, এবং সে কাজের পরিমাণ হচ্ছে 1/4। 3 দিন পরে কাজের পরিমাণ কত? 1/4। তাহলে আমি ওই গণিতীয় ভাষার সমস্যাটি হলো লিখে আমরা এটাকে 3 দিন পর কতদিন হয় আর 1/4 হওয়ার পর কতদিন থাকে, এটা আমরা গণিতীয় ভাষার সমস্যাটা হলো সেখানেই দেখিয়ে দেবো। সেটাই খেয়াল করো। এখানে কাজের পরিমাণ আমরা যেটা জানি 1/4 কত দিনে করে? 3 দিনে। তখন লোক সংখ্যা কত? 280 জন। তাহলে বাকি কাজ হচ্ছে কত? 3/4, আর বাকি দিন সংখ্যা হচ্ছে 7 দিন, আর হচ্ছে লোক সংখ্যা কত সেটা আমরা নির্ণয় করব। এটা জিজ্ঞাসা চিহ্ন। এখানে কাজের পরিমাণের সঙ্গে লোক সংখ্যার কী সম্পর্ক? সরল সম্পর্ক। কাজের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে লোক সংখ্যা কী লাগবে? বেশি লাগবে, এই জন্য সরল সম্পর্ক। আর যদি দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক ব্যস্ত সম্পর্ক।
কেন? যেখানে 10জন লোক কাজ করে, 10জন, এখানে দেখো যেখানে 3জন লোকের 3 দিনে করতে গেলে 280 জন লোক লাগবে। যদি 7 দিন হয় তাহলে কম লোক হলেও চলবে। তাহলে এখানে দিন সংখ্যা যখন আমার সময়টা আমাকে বেশি দিচ্ছে তখন কম লোক কাজ করলেও কাজটা সময় মতো শেষ করতে পারবো। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক? এদের মধ্যে হচ্ছে ব্যস্ত সম্পর্ক, সেইটা শুধু উল্লেখ করবে এখানে। কাজের পরিমাণের সঙ্গে লোক সংখ্যা সরল সম্পর্ক, আর দিনের সঙ্গে লোক সংখ্যা ব্যস্ত সম্পর্ক। তারপর সে আগে নিয়ম অনুযায়ী নির্ণয় লোক সংখ্যা, এখানে জিজ্ঞাসা চিহ্নের উপরে দেখবে এটা কি লোক সংখ্যা, তাহলে নির্ণয় লোক সংখ্যা। তারপরে জিজ্ঞাসা চিহ্নের উপরেরটা হচ্ছে 280 লিখবে। তারপর গুণ চিহ্ন দেওয়ার পরে ভাববে যে দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? যেমন আছে 3টা উপরে 7টা নিচে, এই ভগ্নাংশটা এইভাবে লিখব 3-এর 7। আর দেখো আর হচ্ছে কাজের পরিমাণের সঙ্গে এই লোক সংখ্যার কী সম্পর্ক? সরল সম্পর্ক। সরল সম্পর্ক থাকলে এটাকে আমরা কীভাবে উল্টিয়ে লিখব? অনুপাতটা কীভাবে লিখব? উল্টিয়ে লিখব। তাহলে যেটা নিচে ছিল সেটা উপরে, 3-এর 4টা আমরা কোথায় লিখব? উপরে, আর 1-এর 4টা নিচে লিখব। 3-এর 4টা উপরে আর 1-এর 4টা হচ্ছে নিচে। তারপর এটাকে সরল করলে এটাকে নিচেরটাকে উল্টিয়ে দিলে কত? 4/1 হবে। এবার কাটাকাটি করলে যাবে 360 জন। কিন্তু আমার কাজটা শুরু করা হয়েছিল কতজনকে নিয়ে? 380 জন। তাহলে আমরা অতিরিক্ত কতজন লোক নিযুক্ত করতে হবে? বিয়োগ করলে পেয়ে যাবো 80 জন।